স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি লুৎফা ফৌজিয়া। জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। ভোরে হাদির কবর জিয়ারত করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ফজরের নামাজ আদায় শেষে নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি কবর জিয়ারত করেন। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোবারক হোসেন সহ আরও অনেকে। নির্বাচন ফেব্রুয়ারিতেই হোক, সেই ব্যাপারে আমরা দৃঢ় আশাবাদী এবং এই লক্ষ্যে আমাদের পক্ষ থেকে সঙ্গত সকল ধরনের সহযোগিতা আমরা করে যাব ইনশাআল্লাহ। এবং আমরা আশা করি যে এই নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে ইনশাআল্লাহ তাআলা। তবে নির্বাচনটা যেন সুষ্ঠু হয়, মানুষের কাছে গ্রহণযোগ্য হয়, জনমতের প্রতিফলন ঘটে এবং এখানে যেন অন্য কিছু কেউ চিন্তা না করে। লাখো মানুষের গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ মোহাম্মদ ওসমান বিন হাদিকে দাফন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় কবির কবরের পাশে। এর আগে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজায় অংশ নেন লাখো মানুষ। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, আদর্শের মাধ্যমে সকল বাংলাদেশের হৃদয়ে বেঁচে থাকবেন ওসমান হাদি। শনিবার দুপুর 2টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বেলা 11টা থেকে জড়ো হতে শুরু করেন সর্বস্তরের মানুষ। মুহূর্তের মধ্যে মানুষের উপস্থিতি ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। একটি প্রতিবাদী কণ্ঠ আজ নিঃশব্দ। থেমে গেছে একটি সাহসী প্রাণ, যার বিদায়ে কেঁদেছে দল, কেঁদেছে দেশ। তবে মৃত্যু শুধু মৃত্যুই নয়, এ যেন একটি প্রাণের শেষ। এভাবেই শহীদ ওসমান হাদিকে বিদায় জানাতে লক্ষ মানুষের ঢল নামে মানিক মিয়া অ্যাভিনিউর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এরপর কঠোর নিরাপত্তার মধ্যে জানাজা মঞ্চে প্রবেশ করেন জুলাই যোদ্ধা এবং বিএনপি, জামায়াত ইসলামী ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। ঠিক 2টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হয় ওসমান হাদির মরদেহ। এ সময় হাদি হত্যার বিচারের দাবিতে কোনো ধরনের সহিংসতা না করার আহ্বান জানানো হয়। আজকের ওর সন্তানের চেহারার দিকে তাকানো যায় না। আজকের আমার মা প্রায় পাগল হয়ে যাচ্ছে, জ্ঞান হারিয়ে ফেলছে। আমার ভাই বোন তোরা পাগল হয়ে যাচ্ছে। আমার 6 ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিল শরীফ ওসমান হাদি। হয় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে, বাংলাদেশের ইনসাফ কায়েম হবে, নয়তো আমরা বাংলাদেশের জন্য রক্ত দেওয়ার জন্য সবাই প্রস্তুত রয়েছি। এবং ইনকিলাব মঞ্চ ব্যতীত কারো কোনো প্রোপাগান্ডায় আপনারা কোনো ধরনের সহিংসতার পথ বেছে নেবেন না। প্রধান উপদেষ্টা বলেন, আদর্শের মাধ্যমে ওসমান হাদি সবার হৃদয়ে বেঁচে থাকবেন। তবে বিচার নিয়ে কোনো কথা বলেননি তিনি। প্রিয় ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসি নাই এখানে। তুমি আমাদের বুকের ভেতরে আছো। আমরা দুনিয়ার সামনে মাথা উঁচু করে চলবো, কারো কাছে মাথা নত করব না। সেই মন্ত্র তুমি আমাদেরকে দিয়ে গেছো, আমরা সেটা পূরণ করে যাব। এরপর শুরু হয় জানাজা। নামাজে ইমামতি করেন ওসমান হাদির বড় ভাই মাওলানা আবু বকর সিদ্দিক। জানাজায় অংশ নেন সর্বস্তরের মানুষ। জানাজা শেষে হাজারো মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত ওসমান হাদির মরদেহবাহী গাড়ি রওনা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে। যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় তাদেরকে আমরা সমুচিত জবাব দেব, গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে সহজতর করে। তাহলেই শহীদ ওসমান হাদির রক্তদানকে, আত্মত্যাগকে আমরা সম্মান জানাতে পারবো। বাংলাদেশের মানুষ যেইভাবে শপথ গ্রহণ করেছে, এটি বাংলাদেশে আধিপত্যবাদের চূড়ান্তভাবে কবর রচনা করবেন ইনশাআল্লাহ। তিনি জাতির জন্য তার সবচাইতে বড় স্যাক্রিফাইসটা করেছেন, তিনি শহীদ হয়ে গেছেন। সুতরাং এই হত্যাকারীদের ব্যাপারে রাষ্ট্রকে সর্বোচ্চ এফোর্ট নিতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফন করা হয় জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ মোহাম্মদ ওসমান বিন হাদিকে। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে অন্যান্য প্রসঙ্গ। পঞ্চগড়ে শীত বেড়েছে। সকাল 9টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.4 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও দেশের অন্যান্য জেলাতেও তাপমাত্রা কমেছে। এই মুহূর্তে শীতের খবর নিয়ে আমাদের সঙ্গে যুক্ত আছেন পঞ্চগড় থেকে গোফরান বিপ্লব এবং দিনাজপুর থেকে সুলতান মাহমুদ। গোফরান, অতিরিক্ত ঠান্ডা জনজীবনে কেমন প্রভাব ফেলেছে এবং শীত নিয়ে আবহাওয়া অফিস কি বলছে? জি নওশিন, আসলে সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। এই পঞ্চগড়ে আসলে অন্যান্য জেলার তুলনায় কিন্তু শীত একটু আগে ভাগে আসে। এবারও কিন্তু আসলে ব্যতিক্রম ঘটেনি। আর শীত এই মানে এই কষ্ট এই অঞ্চলের মানুষের জন্য আসলে জনদুর্ভোগ। টানা 8 দিন ধরে শৈত্যপ্রবাহের পরে গত 2 দিন ধরে কিন্তু তাপমাত্রা পারদ একটু নড়েচড়ে বসেছে। আজ সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা 12.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস, এবং দিনের যে সর্বোচ্চ তাপমাত্রা 23.9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, এবং বাতাসের আর্দ্রতা 99%। গতকাল এই তাপমাত্রা ছিল 14.3 ডিগ্রি সেলসিয়াস, এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস, এবং বাতাসের আর্দ্রতা ছিল 91%। আসলে শীত প্রবণ এলাকা হিসেবে যেহেতু পরিচিত পঞ্চগড়, এই পঞ্চগড়ের আসলে জনজীবনের কষ্ট লেগেই আছে। বিশেষ করে যারা শিশু, বৃদ্ধ এবং শ্রমজীবী মানুষ, আসলে এদের কষ্টে শেষ থাকে না। শিশুরা আক্রান্ত হচ্ছে শীতজনিত রোগে, আর যারা শ্রমজীবী মানুষ আছে তারা আসলে সকাল সকাল তাদের কাজে যোগ দিতে পারছে না। এখন পর্যন্ত কিন্তু আমরা কোনো রোদের দেখা পাইনি। সূর্যের দেখা মিললেও উত্তাপ কিন্তু তেমন একটা নেই। আর আমি কথা বলেছি যারা ভ্যান চালক আছে এবং কৃষি শ্রমিক আছে, তারা বলছে আসলে ভ্যান চালকরা বলছে সকাল সকাল তাদের বাহন নিয়ে তারা বের হচ্ছেন, কিন্তু আসলে ঘন কুয়াশার কারণে তারা কিছু দেখতে পাচ্ছেন না, এবং রাস্তাঘাটে তেমন যাত্রী না থাকার কারণে তাদের আয় ইনকাম অনেকটা কমে গেছে। আর কৃষি শ্রমিক যারা আছে, এখন কিন্তু আসলে বড় বীজতলা নির্মাণের একটা সময়। আসলে কৃষকরা কিন্তু তাদের সকাল সকাল তাদের যে কাজে যোগ দেবেন, আসলে সেটা কিন্তু পাচ্ছে না। তারা আগুনের তাপ দিয়ে তারা কাজে যোগ দিচ্ছেন। আর আমি বলছিলাম যেমন আসলে শীতজনিত কারণে যেমন বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছে, তারা শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছে, এবং শিশুরা আক্রান্ত হচ্ছে নিউমোনিয়া, ডায়রিয়া সহ বিভিন্ন শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে। এ পাশে শীত নিবারণের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হচ্ছে। আমি জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা আমাকে যেমনটা জানিয়েছেন এ পর্যন্ত 8,000 শীতবস্ত্র তারা শীতার্থ মানুষের মাঝে বিতরণ করেছেন, এবং আরো চাহিদাপত্র সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করেছেন। এবং এর পাশাপাশি যারা বিভিন্ন সংগঠন, তারাও কিন্তু আসলে শীতার্থ মানুষকে খুঁজে খুঁজে বের করে তাদের শীতবস্ত্র বিতরণ করে যাচ্ছেন। এই ছিল আমার কাছে শীতের সর্বশেষ তথ্য। গোফরান, আপনাকে ধন্যবাদ। এবার যাচ্ছি দিনাজপুরের শীতের প্রভাব জানতে সহকর্মী সুলতান মাহমুদের কাছে। সুলতান, শীতের প্রভাব কেমন দেখছেন জনজীবনে? তাপমাত্রা কেমন ওখানে? লুৎফা, আজকে দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও গতকালকে থেকেই দিনাজপুরের এই উপর দিয়ে হিমেল বাতাস এবং ঘন কুয়াশার কারণে ঠান্ডার মাত্রাটা একেবারে হাড় কাঁপানো শীত কিন্তু অনুভূত হচ্ছে এখন। গতকালকেও কিন্তু সূর্য দুপুরের পরে দেখা দিলেও উত্তাপ অনেকটাই কম ছিল। আজকে এখন পর্যন্ত কিন্তু সূর্য দেখা যায়নি, যার কারণে শীতের তীব্রতা কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে গতকালকে থেকে আজকে পর্যন্ত। বিকাল থেকে কিন্তু হিমেল হাওয়া প্রবাহিত হওয়ার কারণে ঠান্ডা অনুভূত হয়, এবং রাত যত গভীর হয় ঠান্ডার মাত্রা তত বেড়ে যায়, এবং ভোর পর্যন্ত কিন্তু এই কনকনে ঠান্ডা অনুভূত হয়। যার কারণে সকালবেলা আমরা দেখেছি যে যারা খেটে খাওয়া মানুষ, বিশেষ করে অটো চালক, ভ্যান চালক বা দিনমজুর শ্রেণীর মানুষেরা কিন্তু কাজের সন্ধানে বের হলেও তারা কিন্তু তেমন কাজ পাচ্ছে না বলেও আমরা কর্মীদের কাছে জানতে পেরেছি। এবং এক্ষেত্রে আসলে ঠান্ডার মাত্রাটা আবহাওয়া অফিস জানিয়েছে গত কালকে থেকেই
চলমান যে শৈত্যপ্রবাহ যে শুরু হয়েছে, অর্থাৎ বিশেষ করে হিমেল বাতাস এবং ঘন কুয়াশার কারণে এটি আরো কিন্তু তীব্র আকার ধারণ করবে বলে আবহাওয়া অফিস জানিয়েছেন। আমাদেরকে জানিয়েছেন যে ডিসেম্বর মাসের 25 তারিখের পর থেকে একটি শৈত্যপ্রবাহ রয়েছে, যার কারণে এবং সকলকেই কিন্তু বলছে যে এই শৈত্যপ্রবাহর ডিসেম্বর শেষ পর্যন্ত অব্যাহত এবং জানুয়ারির প্রথমার্ধেও কিন্তু এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। পাশাপাশি এই কনকনে ঠান্ডার কারণে কিন্তু আজকে আমরা দেখেছি যে কৃষিক্ষেত্রেও কিন্তু প্রভাব পড়েছে, বিশেষ করে যে উঠতি যে আলু মৌসুম শুরু হয়েছে এখানে আলুর গাছও কিন্তু এই ঠান্ডার কনকনের মাঝে মারা যাচ্ছে এবং এই অঞ্চলে মানুষের শীত বস্ত্র বিশেষ করে মোটা কাপড়ের কিন্তু প্রয়োজন বলেও দাবি জানিয়েছেন এখানকার স্থানীয়রা। লুৎফা। সুলতান, আপনাকে ধন্যবাদ। সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সন্ত্রাসী হামলায় নিহত 6 বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা সকালে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়েছে। এতে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সামরিক সচিব, প্রধান উপদেষ্টার প্রেস সচিব অংশ নেন। এই 6 শান্তিরক্ষীর মরদেহ হেলিকপ্টারে নিজ নিজ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। 13 ডিসেম্বর নিহত শান্তিরক্ষীরা হলেন কর্পোরাল মাসুদ রানা, সৈনিক শামীম রেজা, মমিনুল ইসলাম, শান্ত মণ্ডল, মেস ওয়েটার জাহাঙ্গীর আলম এবং লন্ড্রি কর্মচারী সবুজ মিয়া। গুম ও নির্যাতনের মামলা শেখ হাসিনার সহ 17 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেওয়া হবে আজ। এই মামলায় শেখ হাসিনা ছাড়াও সাবেক বর্তমান 14 সেনা কর্মকর্তা সহ 17 জনকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশের দিন নির্ধারণ রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ এ বিষয়ে আদেশ দেবেন। ফলে আসামিদের বিচার শুরু হবে কি হবে না তা জানা যাবে আজ। এরই মধ্যে মামলাটিতে গ্রেফতার 10 সেনা কর্মকর্তাকে হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে। সকালে তাদেরকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে আনা হয়। এর আগে গত 3 ডিসেম্বর মামলার অভিযোগ গঠনের শুনানি শেষ করে রাষ্ট্রপক্ষ। শেষ করছি দীপ্ত সংবাদ। পরবর্তী আয়োজন দুপুরে 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।